লিবিয়া উত্তর আফ্রিকার একটি তেল সমৃদ্ধ দেশ, যা ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে, যা এর অর্থনীতি ও জনজীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। নিচে লিবিয়া সম্পর্কে আমি আরও ডিটেলস বলছি। লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। এর পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া রয়েছে। এটি আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। এর প্রায় 90% অঞ্চল সাহারা মরুভূমির দ্বারা আবৃত। এ বিশাল শুষ্ক বালিয়াড়ি, পাথুরে মালভূমি এবং বিক্ষিপ্ত গাছপালা দ্বারা আবৃত। লিবিয়ান মরুভূমি পৃথিবীর কিছু প্রতিকূল অঞ্চল অন্তর্ভুক্ত করে, যেমন উবারি বালি সাগর এবং প্রাচীন শিলা শিল্পের জন্য পরিচিত আকাকুস পর্বতমালা। লিবিয়ায় বেশিরভাগ অংশেরই চরম শুষ্ক মরুভূমি জলবায়ু বিদ্যমান। দিনের বেলায় তীব্র গরম এবং রাতে হিমশীতল তাপমাত্রা থাকে এবং বৃষ্টিপাত অত্যন্ত কম। উপকূলীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। লিবিয়ার একটি উচ্চবিলাসী প্রকল্প ছিল গ্রেট মেইট রিভার, যার লক্ষ্য ছিল সাহারা মরুভূমির গভীর থেকে ভূগর্ভস্থ পানি তুলে এনে দেশের পানির চাহিদা পূরণ করা। আরবি লিবিয়ার সরকারি ভাষা এবং ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম। বেশিরভাগ লিবিয়ান সুন্নি মুসলিম, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং একটি ছোট অংশ রয়েছে। লিবিয়ার প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির প্রভাব রয়েছে। এখানকার মানুষ এখনও তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ইসলামের প্রভাবে লজ্জাশীলতা এবং পর্দার সংস্কৃতি সমাজে বিদ্যমান। লিবিয়া মানব পাচারের একটি প্রধান রুট হয়ে উঠেছে। অনেকে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াকে ব্যবহার করে, যা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় এবং বহু বাংলাদেশি নাগরিক লিবিয়ায় আটকা পড়ে বা মারা যায়। একটি পর্যটন গন্তব্য হিসেবে লিবিয়া সবচেয়ে বড় আকর্ষণ হলো সাংস্কৃতিক পর্যটন। এখানে 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে 3টি ধ্রুপদী ধ্বংসাবশেষ, পশ্চিম লিবিয়ার রোমান শহর সাব্রাথা, লেপটিস ম্যাগনা এবং পূর্বে সিরিয়ান গ্রিক ধ্বংসাবশেষ। অন্যান্য এছাড়া আকর্ষণীয় যেসব বিষয় রয়েছে, এছাড়া গার্দামিস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, গাট শহর, ত্রিপোলি, বেনগাজি শহরেও বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে লিবিয়ার পর্যটন কার্যক্রম প্রায় স্থবির। লিবিয়া একটি সম্ভাবনাময় দেশ, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত এর পূর্ণ সম্ভাবনা বিকশিত হওয়া বেশ কঠিন। মানব পাচার একটি গুরুতর বৈশ্বিক সমস্যা এবং ইউরোপের এর রুটগুলো অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই অবৈধ পথে পাড়ি জমায়, যাদের অনেকেই পাচারকারী চক্রের শিকার হন। মানব পাচারের প্রধান রুটগুলো হচ্ছে ইউরোপে মানব পাচারের বেশ কয়েকটি প্রধান রুট রয়েছে, যা সাধারণত ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক অস্থিরতার কারণেই তৈরি হয়। মধ্য ভূমধ্যসাগরীয় রুট, সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট প্রধানতম রুট হচ্ছে এটি ইউরোপে অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান এবং সবচেয়ে বিপজ্জনক রুট। মূলত লিবিয়া এবং তিউনিসিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এবং মাল্টায় পৌঁছায়। এই পথে সমুদ্র যাত্রা অত্যন্ত বিপজ্জনক। প্রায়শই অতিরিক্ত বোঝায় ছোট নৌকায় করে পাড়ি দিতে গিয়ে বহু মানুষের সলিল সমাধি হয়। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে এইরকম ঘটনা ঘটে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে আশ্রয় প্রার্থীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2023 সালে 40,332 জন বাংলাদেশি ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। বাংলাদেশিদের পছন্দের প্রধান গন্তব্য ছিল ইতালি, যেখানে মোট আবেদনের 58% এসেছে। তবে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। বাংলাদেশি দালালদের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার আশায় জীবনের ঝুঁকি নেন, যার ফলে অনেকেই পথিমধ্যে প্রাণ হারান অথবা প্রতারিত হয়ে মানবেতর জীবনযাপন করেন। ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং মানব
পাচার রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, পাশাপাশি যেসব দেশ অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সহযোগিতা করে না তাদের উপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করে থাকে। লিবিয়া দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে 2015 সাল থেকে বাংলাদেশিদের লিবিয়া গমনে নিষেধাজ্ঞা ছিল। 2022 সালের 11 ফেব্রুয়ারি লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা তুলে দেয়। 2023 সালের 25শে অক্টোবর বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে শ্রমবাজার সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বাংলাদেশিদের জন্য লিবিয়ায় বৈধ উপায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবে বাংলাদেশি দূতাবাস সর্বাঙ্গে চেষ্টা করছে বাংলাদেশিদের যাতে লিবিয়াতে কাজের সুযোগ তৈরি হয়। তারা নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে, একটা সুযোগ তৈরি হয় লিবিয়াতে। কিন্তু লিবিয়াতে একটা বিষয় খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে মাফিয়া যে সমস্যাটা রয়েছে লিবিয়াতে, সেটা প্রচণ্ড আকারে রয়েছে। এই মাফিয়া চক্র থেকে যদি সমস্যার সমাধান করা যেত তাহলে আসলে আমাদের বাংলাদেশিদের জন্য আরও ভালো হতো। ইতালিতে যাবে, অনেকে যায় সাগর পথে, তাই বলে সেখানে তাদেরকে নিয়ে নানানভাবে হয়রানি করে তাদের কাছ থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ টাকা আদায় করা হয়। কিন্তু এটাও খুব চিন্তার বিষয় বা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে এই যে অপকর্মগুলোকে করছে লিবিয়াতে বাংলাদেশিদের সহায়তা নিয়েই করছে। অর্থাৎ আমাদেরকে যে দালাল চক্র বিদেশে নিয়ে যাচ্ছে, লিবিয়াতে নিয়ে যাচ্ছে ইতালি নেওয়ার জন্য, সেই দালালদের একটা অংশ আবার সবসময় প্রতারণা করার জন্য ব্যস্ত বা প্রতারণা করছে। তারা নাকি শুনলাম আমি একজন প্রবাসীর কাছে যে লিবিয়াতে প্রায় 7-8 বছর থেকে এসেছে, ওই ছেলেটার কাছ থেকে শুনতে পারলাম যে লিবিয়াতে নিয়ে ইতালি নেওয়ার কথা বলে নেয়, কিন্তু নেওয়ার পরে তারা নাকি আবার বিক্রি করে দেয় মাফিয়াদের কাছে। বিক্রি করে দিলে মাফিয়ারা আবার সে মুক্তিপণের জন্য টাকা পয়সা আদায় করে এবং সেই কাজগুলো বাংলাদেশিদের সহায়তায় করে থাকে। কারণ লিবিয়ানরা তো কিভাবে টাকাটা নিবে সেটা তো আর জানে না। তারা আসলে মারধর করার পরে তারা টাকা আদায় করার জন্য নানান রকম বাংলাদেশিরা ছলচাতুরি করে থাকে। অর্থাৎ আমাদের বিপদে ফেলার জন্য কিন্তু লিবিয়ার চেয়েও আমাদের বাংলাদেশি ভাইরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। এবং এটা আমি বলবো যে এটা একটা সরকারের কিছুটা হলেও ব্যর্থতার দায়ভার নিতে হবে তাকে। সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে হয়তো এই সুযোগটা হয়তো নাও থাকতে পারতো। যে যারা এই দেখা যায় যে মানব পাচারকারী রয়েছে, বিশেষ করে ইতালিতে নেওয়ার জন্য লিবিয়া নিয়ে যায় যারা, তারা দেখা যায় যে তারা কিন্তু একেবারে 1-2 না হওয়ার হামেশাই তারা এই কাজ করছে এবং দীর্ঘদিন ধরে তারা এই আদম ব্যবসার সাথে জড়িত এবং এই প্রতারণার সাথে জড়িত। এবং এর জন্য যদি সরকার কঠোর হস্তক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করত তাহলে কিন্তু এই জিনিসটা আর হতো না বা এই সমস্যাটা আর হতো না। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু মূলত আমরা বাংলাদেশিরা দায়ী। প্রায় শোনা যায় পেপার পত্রিকায় দেখলে যে লিবিয়া থেকে লাশ হয়ে ফিরেছে, এরকম অনেক প্রায় দেখা যায় যে লিবিয়া থেকে যাওয়ার জন্য ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে প্রবেশ করেছিল, কিন্তু কিছুদিন পর তাকে লাশ হয়ে ফেরত এসেছে। আমি দেখলাম যে একটা 22 বছরের ছেলেকে তারা মারতে মারেই ফেলেছে এবং প্রায় 1 কোটি টাকার মতো আদায় করেছে তার ফ্যামিলির কাছ থেকে। আর ওই ফ্যামিলির একমাত্র ছেলে ছিল ওই ছেলেটি। তো এই একমাত্র ছেলেটিকে হারিয়ে আমি সংবাদে দেখলাম যে বাবা মা স্তব্ধ হয়ে গিয়েছে এবং এতগুলো টাকা খরচ করার পরেও তারা তাদের ছেলেকে বাঁচাতে পারেনি। কিন্তু আসলে তবুও কেন তাদের সন্তানদের তারা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, এই জিনিসটা বোধগম্য হচ্ছে না আমার। হয়তো আশা করেছিল, দালাল হয়তো বলেছিল যে তারা সঠিকভাবে নিবে বা
তারা এখন আবার নতুন নতুন প্ল্যান করে, নতুন নতুন পরিকল্পনা করে, যে তাদেরকে অনেক সময় বলা হয় বা টোপ দেওয়া হয় যে তোমাদেরকে ভিআইপিভাবে নেওয়া হবে ইতালিতে। অল্প কয়েকজন 4-5 জন দিয়ে বা ছোট নৌকায় কয়েকজন দিয়ে তোমাদেরকে আসলে ইতালি নেওয়া হবে, এরকমটাও বলা হয়। কিন্তু আসলে তাদের কার্যক্রমে শেষ পর্যন্ত দেখা যায় ঠিক নেই। একটি মাছের ট্রলারে করে তারা নেয় এবং একসাথে অনেক মানুষকে তারা নেয়। তো অনেক সময় এই তারা রাস্তা দিক বিদিক হারিয়ে ফেলে, অথবা কম্পাস তাদের কাজ করে না, তারা দিক হারিয়ে ফেলে এবং তারা এরকমও দেখা গেছে অনেক দিন তারা বেসেছিল, না খেয়ে বেসেছিল সমুদ্রের মাঝে, বিশাল এই সমুদ্রের মাঝে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলেছে। ঘুরতে ঘুরতে দেখা যায় তারা এক জায়গার মধ্যেই ছিল, এরকমটা হয়েছে। এবং কখনো কখনো দেখা যায় মৃত প্রায় অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, না খেতে পেয়ে, জল পান না করতে পেরে। তো এরকম নৃশংস বা দুঃখজনক ঘটনা হরহামেশাই পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। আবার অনেকেই সফল হয়েছে, যারা সফল হয়েছে ওই পারে চলে গিয়েছে, অর্থাৎ ইতালি পৌঁছে গিয়েছে এবং সফলতা লাভ করার পরে দেখা যায় যে সেই লোকের ফ্যামিলির আশেপাশের আত্মীয় স্বজন উদ্বুদ্ধ হয় যে সে পৌঁছে গেছে, আমিও হয়তো পৌঁছে যাব। তো এরকম আশা নিয়ে আসলে ওইসব ফ্যামিলির লোকেরা আবার তাদের সন্তানদেরকে পাঠায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে তারা সাফল্য লাভ করলেও কিছু ক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন হয়। আর মানুষের জীবন কিন্তু মহামূল্যবান, আমি মনে করি মূল্যবান জীবনটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। সময় একটু বেশি লাগলেও বৈধ পথে যাওয়ার চেষ্টা করা উচিত। কারণ ইতালিতে দেখা যায় অবৈধ পথে গেলে সেই প্রায় 12, 14, 15, 20, 30 লাখ টাকা খরচ হয়ে যায়। তাহলে এই অবৈধ পথে গিয়ে আর লাভ কি? বৈধ পথেই যাওয়ার একটা লাইন করা উচিত, বা যেভাবেই হোক একটু অপেক্ষা করা উচিত। অপেক্ষা করে বৈধ পথে সুন্দরভাবে যাওয়াই উচিত বলে আমি মনে করি। আপনারা কার কী ভাবনা একটু কমেন্টে জানাতে পারেন। তো লিবিয়াতে যাওয়ার আগে আমি বলবো যে লিবিয়া খুব সুন্দর দেশ। গাদ্দাফি, স্বৈরাচার গাদ্দাফি মারা যাওয়ার পর লিবিয়াটা মারা যাওয়ার আগে বা যুদ্ধ যে হয়েছে, গৃহযুদ্ধ বলি আর যেই যুদ্ধই বলি, দেশটা কিন্তু একেবারে তছনছ হয়ে গিয়েছে। তার আগে লিবিয়া অনেক সুন্দর একটি দেশ ছিল। সেই সুন্দর দেশটা আসলে যুদ্ধের কারণে একেবারে ভয়াবহ করুণ পরিণতি হয়েছে। সৌন্দর্যটা আর নেই বললেই চলে। রাস্তাঘাটের একেবারেই বেহাল দশা, কারণ সঠিক সরকার নেই সেখানে, সঠিক ব্যবস্থাপনা নেই। আর আমি যতদূর জানতে পেরেছি, আমার আত্মীয় একজন থাকেন লিবিয়াতে, এবং এক ভাই লিবিয়া থেকে এসেছে, তার সাথে আমি কথায় কথায় নানান বিষয় জিজ্ঞাসা করেছিলাম লিবিয়া সম্পর্কে। সে অনেক বিষয় আমাকে জানিয়েছে। তো এখানে সবসময় কোন্দল লেগে থাকে, অর্থাৎ এক গোত্র আরেক গোত্রের উপর হামলা চালায়, বা এক গ্রামের মানুষ আরেক গ্রামের উপর, বা এক দলের লোক আরেক দলের উপর সবসময় হামলা চালায়, মারামারি কোপাকুপি সবসময় লেগে থাকে হরহামেশা। তো এটি একটি খুবই খারাপ ব্যাপার। আপনি যদি এআইকে জিজ্ঞাসা করেন লিবিয়া কেমন দেশ, সেখানে ভ্রমণ করার বিষয়ে যদি আপনি কিছু জানতে চান, তাহলে এআই আপনাকে ChatGPT অথবা জেমিনি, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু তারা সাবধান করে দিবে এবং নিষেধ করবে সেই দেশ ভ্রমণ করার জন্য। এবং কেন নিষেধ করেছে সেই কথাটাও তারা কিন্তু স্পষ্টভাবে বলবে। তবে লিবিয়াতে নিরাপত্তার বিষয়টা খুবই নাজুক এবং খুবই খারাপ, কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এবং অনেক দেশই, অস্ট্রেলিয়া, এই লিবিয়াতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তারা এই দেশগুলোতে নিরাপদ মনে করে না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। একটা কথা আপনাদের বলে দিচ্ছি, খুবই সাবধান। লিবিয়া যাওয়ার আগে আপনারা বারবার ভেবে নেবেন, একটু সময় লাগুক। ইউরোপে যাওয়ার স্বপ্ন যদি কারো থেকে থাকে, অবশ্যই স্বপ্ন আপনাদের সফল হোক কামনা করি। কিন্তু আপনারা অবশ্যই বৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন, জীবনের ঝুঁকি নেবেন না। কারণ আমাদের জীবন একটাই, এই জীবন আমরা চলে গেলে এই জীবনকে আমরা আর খুঁজে পাবো না। সুতরাং আমাদেরকে বারবার ভেবে নিতে হবে যে এই পথে পা বাড়ানোর আগে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপদে ফেলতে পারে আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে। সুতরাং আপনারা একটু ভেবে নেবেন, ভেবে দেখবেন যে আসলে এটা করা উচিত কি না। জীবন ভীষণ মূল্যবান।
জীবন হারাবেন না, জীবনকে ধরে রাখুন, জীবনকে ভালোবাসুন, জীবনকে এইভাবে সাগরের মধ্যে বিলিয়ে দিবেন না, নিজের জীবনকে কুরবানি করবেন না। নিজে বাঁচবেন, নিজের জন্য না, শুধু নিজে বাঁচবেন, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা, নিজের পরিবারের জন্য। তো এইভাবে ভুলে গেলে হবে না, নিজের জীবনকে অবশ্যই ভালোবাসতে হবে, ভালোবাসা উচিত। প্রত্যেকটি মানুষের নিজের জীবনকে ভালোবাসা উচিত যথাযথভাবে, তাহলেই জীবন সুন্দর হবে। আমরা লিবিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করি। লিবিয়া দেশটি তার আগের সৌন্দর্যে ফিরে আসুক। দেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খারাপ জিনিসগুলো সবগুলো যেন ভালো হয়ে যায় এবং আইন শৃঙ্খলা বিষয়গুলো যেন আরও সুন্দর হয়, ফুটিয়ে উঠুক। লিবিয়ার আমরা অবশ্যই মঙ্গল কামনা করি। লিবিয়ার যদি সুন্দর আবার আগের মতো ফিরে আসতে পারে, তাহলে বাংলাদেশি লাখ লাখ শ্রমিক সেখানে গিয়ে কাজ করতে পারবে আর বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে। আর লিবিয়া দিয়ে যদি একটা সুন্দর সরকার আসে, লিবিয়া দিয়ে এই অবৈধ পথে যাওয়ার রাস্তা চিরদিনের জন্য বন্ধ হবে। একটা কথা আপনাদেরকে সবসময় বলতে চাই, সেটি হচ্ছে